আমাদের পৃথিবীতে কিছু চলচ্চিত্র নির্মাতা ছিলেন, আছেন এবং হয়তো আমরা আগামীতেও দেখব, যারা ভিড়ের ভেতরে একা তাদেরকে চিহ্নিত করা যায়, আলাদা করা যায়। তাদের চলচ্চিত্রের ভেতর দিয়ে তারা কবি হয়ে ওঠেন, চলচ্চিত্রের ভেতরে কবিতার প্রভাব বিস্তার করেন এবং সেই পুরো চলচ্চিত্রটাই মনে হয় যে একটা কবিতার বই। কবিতা কেন বললাম? কবিতা আমরা নিয়মিত পড়ি না, মাঝে মাঝে পড়ি এবং যখন পড়ি তখন আনন্দ নিয়ে পড়ি, বিষাদের কাছে আত্মসমর্পণ করলে তখন পড়ি। নানান সময়ে আমাদের যখন আশ্রয়ের প্রয়োজন হয় তখন আমরা কবিতার কাছে যাই। তো শিল্প সাহিত্যের সবচেয়ে বড় মাধ্যম যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রকে যারা কবিতার মতো করে আমাদেরকে দেখান, তারা একটু, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি একটু আলাদাভাবে দেখি। ঋতুপর্ণ ঘোষ, কখনো কখনো সত্যজিৎ, মৃণাল সেন, মানে আমাদের অঞ্চলে যারা, তাদেরকে আমার মনে হয় তারা কবি। অথবা দু একটা চলচ্চিত্রে আমি গৌতম ঘোষকেও দেখেছি। আমাদের দেশে এরকম নির্মাতা ছিলেন আলমগীর কবির, তারপর আমাদের শ্রদ্ধেয় তারেক মাসুদ ছিলেন। কবিতার মতো তাদের চলচ্চিত্রগুলো। আমার এই কথাগুলো আপনাদের কাছে আতলামি মনে হতে পারে, কিন্তু আমি আমার দর্শকের যে জায়গাটা আমার, সেই জায়গা থেকে আমি যে কথা বলি, এই কথা বলার জায়গা থেকে আমার মনে হয় যে আমি তো আমার কথাগুলো বলবো, আমার ভাবনাটা শেয়ার করব। সম্প্রতি আমি যে কাজগুলো দেখলাম তার মধ্যে আমার কাছে অনন্য একটা কবিতার মতো প্রোডাকশন হয়েছে, মনে হয়েছে জাহিদ প্রীতমের ঘুমপড়ি। জাহিদ প্রীতম, আমার কাছে মনে হয় যে সে তো নিজেই কবি। জাহিদ প্রীতমকে আমি কবি হিসেবে জানি। তার যে নির্মাণ, সেই শুরুর প্রোডাকশন থেকে এখন পর্যন্ত, মাঝখানে তার বুক পকেটের গল্পেতে বেশ কিছু ক্লিপ অসাধারণ অনন্যভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল, সম্ভাবনা জাগিয়েছিলেন তখনই। তো সর্বশেষ খেলাটা দেখালেন তিনি তার ঘুমপুরিতে। ঘুমপুরি একটা অসাধারণ কবিতা। আমি কেন বললাম? একটা দুর্দান্ত গল্প, একটা অসামান্য গল্প এতটা ছুঁয়ে যাবে, এতটা বিষাদায় আক্রান্ত করবে এবং বিষাদটা এত অনন্য হয়ে উঠবে, এটা আসলে সকলেই পারে না, কেউ কেউ পারে। যে চলচ্চিত্রটা আমি দেখলাম বসে বসে, সেটা যখন আমাকে ভারাক্রান্ত করে দিল, আমাকে বিষাদগ্রস্ত করে দিল, তার মানে সে তো সার্থক। কি দারুণ গল্প, কি দারুণ নির্মাণ, কি দারুণ এক একটা সংলাপ, অসামান্য। আমি এটা এ কারণেই বলছি, আপনি দেখেন যে চিত্রায়নে যিনি কাজ করেছেন, যিনি এটার ভিডিওগ্রাফিতে ছিলেন, ব্যাকগ্রাউন্ড স্কোরে যারা কাজ করেছেন, সম্পাদনায় যারা কাজ করেছেন, কালার নিয়ে যারা কাজ করেছেন, সকলেই মনে হলো যে কবিতার স্পর্শে থাকা মানুষ। শুরুতে বলতে হয় প্রীতম হাসানের কথা, যে প্রীতম হাসান, ব্যক্তিগতভাবে প্রীতম হাসানের সাথে আমার অনেক স্মৃতি আছে, সেই একদম প্রীতম হাসান যখন ছোট তখন থেকে। কারণ আপনারা কেউ কেউ জানেন যে প্রীতম হাসানের অনেকগুলো জনপ্রিয় গানের গীতিকার আমি। তার সাথে অনেকগুলো জনপ্রিয় গান তৈরি করার সময় প্রীতমের সাথে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি দেখেছি যে প্রীতম একদম ন্যাচারাল একজন মানুষ, একদম মাটির মানুষ, একদম মানে কোনো মেকি ব্যাপার তার মধ্যে নাই। তার আচরণের মধ্যে কোনো মেকি ব্যাপার আমি কখনো পাইনি। তার মধ্যে এক ধরনের সাবলীল ব্যাপার, তার মধ্যে বিনয়ের ব্যাপার, সব ব্যাপারগুলো একটা মানুষের মানবিক হয়ে থাকা, মানে তাই সে যে জনপ্রিয়তার যে জায়গায় পৌঁছে গেছে, তারপরও তার যে আহ, আচরণগত ব্যাপার, সেটা আপনাকে মুগ্ধ না করে পারবে না। তো প্রীতম হাসান যে অভিনয় করেন, অভিনয় মনে হয় না, মনে হয় যে ঘটনা ঘটছে। আমরা কাছের মানুষ দূরে থুয়াতে দেখেছিলাম প্রীতম হাসান কি অসামান্য অভিনয় করেছিলেন। তো প্রীতম হাসান ঘুমপুরিতে যা করলেন তা দেখে আমি আসলে অনেক সময় স্তব্ধ হয়ে বসেছিলাম যে এটা আমি কি দেখলাম। মানে তার প্রতিটা, মানে এই হাসপাতালে তার যে দৌড়াদৌড়ি, এই হাসপাতালের দৌড়ঝাঁপ, যে তার যে নায়িকা, তার যে প্রধান চরিত্র, সে যে শুয়ে আছে, তার জন্য তার যে ছোটাছুটি, কিংবা নস্টালজিক হয়ে যখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি, আমরা কোনো কিছুই না মানে বাড়তি মনে হয় নাই। আমার কাছে মনে হয় নাই যে কোনো কিছু আরোপিত, মনে হলো যে একেবারেই ন্যাচারাল। এটা আরো একটু পূর্ণতা পেল যখন আমরা দেখলাম পারসাকে দেখলাম। এই মেয়েটা খুবই মেধাবী,
অনন্য এবং সব্যসাচী প্রকৃতির। সে দারুণ গান গায় এবং এত ভালো গান গায়, আহ, অথচ তার অভিনয়ের ক্ষেত্রে সে যা করলো তার মনে হলো যে তার গানের প্রতিভাকে ছাপিয়ে গেল তার এই অভিনয়ের যে দক্ষতা সেইটা। এখানে একজন জনপ্রিয় নায়িকা আছেন, অভিনেত্রী আছেন, তানজিন তিশা। তাকে কেমন ম্লান করে দিলেন। আমি তানজিন তিশাকে তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি। তিনি তার ওই জায়গাটুকু, যতটুকু জায়গায় হাসপাতালের বেডে বা ফ্ল্যাশব্যাকের যে জায়গাগুলো দেখি সেই জায়গায় তিনি অসামান্য করেছেন। ওটা তো তার মানে অভ্যাসগত ব্যাপার যে তিনি দারুণ করবেন। কিন্তু কেমন যেন যে পুরো গল্পটার ভেতরে পারসা মানে কোথায় যেন সবাইকে ছাপিয়ে গেলেন। এই বাচ্চা মেয়েটা এত ম্যাচুর্ড মানে একজন অভিনেত্রী হয়ে উঠেছে, ঘুমপুরি না দেখলে আমরা আসলে বুঝতে পারতাম না। তাছাড়াও এখানে খুব অল্প উপস্থিতি ছিল দীপা খন্দকারের। তার যে সেই হাসপাতালে বসে খাচ্ছেন, মানে উষা মেয়েটার সাথে যখন খাচ্ছেন বা কথা বলছেন, আমার মনে হলো যে আমি হাসপাতালের মানুষটাকেই দেখতে পাচ্ছি। দীপা খন্দকার আসলে মানে অত্যন্ত প্রয়োজনীয় অভিনেত্রী। তাকে আমাদের ভীষণ প্রয়োজন। যারা নির্মাতা তাদের উচিত দীপা খন্দকারকে আরো বেশি কাজে সম্পৃক্ত করা। তো যা হোক, জাহিদ প্রীতম সম্পর্কে বলছিলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা বা মেডিকেলের যে এলাকা, এই এলাকাগুলো এত নান্দনিকভাবে দেখালেন। আমি দেখতে দেখতে আমি মনে হচ্ছিল যে লোকেশনকে এতটা মানে কাছের করে দেয় একজন নির্মাতা, এটা কিন্তু মানে সবাই পারে না। অনেক বড় নির্মাতারা করেছেন এটা, খুবই বিখ্যাত নির্মাতারা এটা করেছেন। জাহিদ প্রীতম এই নির্মাণের পৃথিবীতে নবাগতই বলা চলে, কয়েকটা মাত্র প্রোডাকশন করেছে, কিন্তু তার কাজের স্বাক্ষর এমন ভাবে রাখছেন মনে হচ্ছে যে মানে তিনি বড় কেউ, মানে বিশাল কেউ। তা না হলে তার এই দৃশ্যায়নের ভেতরে তিনি এইভাবে কবিতার মতো প্রভাব বিস্তার কেন করছেন? বিশেষ করে বিরিশিরি আমার স্বপ্নের জায়গা। আমি ছুটি পেলেই একটা সময়ে আমি চলে যেতাম সোমেশ্বরী নদীর ধারে। সেই সুসং দুর্গাপুর, সেই বিজয়পুর, সেই নদীর ওপারে, কিংবা ডাক বাংলোতে, পুরনো সুসং রাজার বাড়িতে। ওই জনপদটা আমার ভীষণ কাছের, ভীষণ। আমি এত ভালোবাসি এই বিরিশিরি। আসলে কি বলবো, এই যে চীনামাটির যে পাহাড় যেটা, সেই অঞ্চলটা, এই যে সবুজ পানির যে লেকটা, সবকিছু মিলিয়ে না মানে সোমেশ্বরী নদীর তীরবর্তী যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাকে অনেক আঁকড়ে থাকে, আমাকে আমার খুবই পছন্দের। আমি দেখলাম জাহিদ প্রীতম তার গল্পটাকে ওই জায়গায় নিয়ে গেলেন এবং এই জায়গাটাতে তার যে সেই বাসের ছাদে বসে যাওয়া, কিংবা শেষে যখন আমরা দেখি যে কথোপকথন যেগুলো হয়, অথবা ফুল নিয়ে যে নয়নতারা ফুল নিয়ে যে কথাগুলো, 101টা নয়নতারা ফুলের গাছ নিয়ে কথাগুলো, আমি আসলে বিচ্ছিন্নভাবে কিন্তু কথাগুলো বলছি, পুরো গল্পটা আমি বলছি না। আমি বলছি মুগ্ধ হওয়ার জায়গাটা, আমি কেন এত মুগ্ধ হলাম। আমি গত রাতে একবার দেখেছি, আমি আজ সকালে একবার দেখেছি, আর এই যে কথা বলছি, কথা বলার আগে আরেকবার দেখলাম যে এত কেন ভালো, এত কেন মনটাকে ভালো করে দিচ্ছে এই প্রোডাকশনটা। আমরা যারা দর্শক, তারা আসলে একটু মানে আমাদের অবকাশের জন্য এইসব দেখে থাকি। সেই জায়গায় নতুন মাত্রা যোগ করলেন জাহিদ প্রীতম। জাহিদ প্রীতমের এই ঘুমপুরি, এই প্রোডাকশনটা, এই ফিল্মটা আমাকে অনেক দিন ভালোই আচ্ছন্ন করে রাখবে। চরকি থেকে এটা এসেছে, চরকিতে আপনারা দেখতে পারেন। চরকিকেও ধন্যবাদ যে এত অসাধারণ একটা গল্পকে তারা বাছাই করেছে, এত অসাধারণ একজন নির্মাতাকে কাজের জন্য হয়তো স্বাধীনতাও দিয়ে দিয়েছে। একজন নির্মাতা এতটা ভালো প্রোডাকশনের জন্য নিশ্চয়ই স্বাধীনতা পেয়ে থাকে, সেটা হয়তো পেয়েছিলেন। তা নাহলে এত ভালো প্রোডাকশন তিনি কিভাবে করলেন? তো যা হোক, শেষ পর্যন্ত আমি যেটা বলতে চাই, এখানে সকলেই ভালো করেছেন। এটার সাথে সংশ্লিষ্ট যারা সকলেই দারুণ। আমি জাহিদ প্রীতমকে মনে রাখবো দুটা কারণে। একটা হচ্ছে তার লোকেশন বাছাইয়ের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে তার সংলাপগুলোর ক্ষেত্রে। এই যে
এক একটা সংলাপ হৃদয়ে ছাপ ফেলে যায়। আরেকটা হচ্ছে পারসার যে অভিনয়, আহ, পারসার এই যে সাবলীল ব্যাপার, আমার মনে হচ্ছে অনেক তুমুল জনপ্রিয় অভিনেত্রীদেরকেও তিনি ছাপিয়ে গেছেন। ঘুমপুরির জন্য শুভকামনা, জাহিদ প্রীতমের জন্য শুভকামনা, আর আমাদের পাশা পিচ্চি বোনটার জন্য শুভকামনা। ভালো কিছু আরও দেখবো আমরা সামনে, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কথা হবে আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।